সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয় আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় দেশের চলমান সমস্যা সমাধান। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচয় দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দিদারুল আলম চৌধুরী, প্রতিষ্ঠাতা আবাহনী ক্লাব চট্টগ্রাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদার, সম্পাদক 21 পত্রিকা। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আপনারা জানেন বর্তমান আমাদের দেশে বেশ কিছু সমস্যা মুখোমুখি সাধারণ মানুষ হয়েছে, বিশেষ করে সড়ক আইনের বাস্তবায়ন এবং পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে গুজব রটানো সহ অন্যান্য বিষয়, চট্টগ্রামের দেওয়াল দোষে বা বিস্ফোরণ ঘটিয়ে মানুষ নিহত হওয়া, সাধারণ পথচারী সহ এবং অসংখ্য জায়গায় সড়ক দুর্ঘটনায় মানুষ নিহত হওয়া এবং শুদ্ধ অভিযান চলমান রাখার বিষয়ে আমাদের সাধারণ মানুষ সোচ্চার হওয়া সহ আমরা নানান বিষয় আলোচনা করব। তাই দেশের চলমান সমস্যা ও সমাধান, আমরা সমস্যাটা কি, সমাধান আমরা কীভাবে নেব, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে উদ্যোগ নিয়ে যে কাজ করছেন সেই কাজকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আজকের আলোচনায় আমাদের মুখ্য ভূমিকা থাকবে। তাই দিদার ভাইকে আমি আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি, যেহেতু আজকে দেশের চলমান সমস্যা এবং সমাধান আমরা কিভাবে দিতে পারি। আপনাকে ধন্যবাদ। আসলে বিশেষ করে সড়ক বিষয়ে যে কথাটা প্রথমে আপনি বললেন, এটা আজকে খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। বিভিন্নভাবে নিরীহ মানুষ আজকে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে কী হয়েছে আপনি দেখছেন। মানে স্কুল ছাত্র থেকে শুরু করে স্কুল, কলেজ, বিদ্যালয়, ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ এই ব্যাপারে প্রতিবাদ করছে। ছেলেরা রাস্তায় নেমেছিল। অনেক কিছুর পর সরকার সবার সাথে আলাপ আলোচনা করে একটা আইন প্রণয়ন করেছে। আইন প্রণয়ন করে সেটা সংসদে বিভিন্ন জনের সাথে আলাপের পরে সংসদে পাশ করলো। পাশ করে দাফে দাফে সেটা কার্যকরী করার জন্য একটা ঘোষণা দিল। এরপরে যে জিনিসটা হলো, এটা হলো যে আমাদের দেশে, আমি প্রাক্তন মন্ত্রী শাহজাহান খান সাহেবের উদ্দেশ্যে বেশি করে বলতে চাইব, উনি আমার মনে হয় এই ব্যাপারে একটু সজাগ হওয়া উচিত। কারণ উনি ট্রেড ইউনিয়ন যখন করেন, ট্রেড ইউনিয়নের আইনের নিচে ওনার জানা আছে ট্রেড ইউনিয়নের নিয়ম হলো আপনার কোনো দাবি দেওয়া থাকতে পারে। এখন যেই আইনটাই পাস করছে এরপরও যদি কোনো দাবি কথা বক্তব্য থাকে, সেটার প্রসেসটা হলো যে রাইটফুল অথরিটির কাছে চার্টার অফ ডিমান্ড অথবা আমি একটা দাবি জানাচ্ছি যে আমার এই কথাটা আপনি শুনেন, যদি আমার এই দাবি পূরণ না করেন এতদিনের ভিতর আমি স্ট্রাইকে যাব। এটা হলে এটা আপনার উনি যে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়েছেন ওখানে ওই আইনটা ওখানে বিদ্যমান, এবং উনি এই প্রসেসটা করার পর সরকার যদি এটা একটা লিমিটেড টাইমের মধ্যে যদি এটা রেসপন্স না করে আবার একটা ওয়ার্নিং দিবে। ওয়ার্নিংয়ে যাই স্ট্রাইকটা বলবে। প্রথমটা হলো নর্মাল ছেড়ে দিবে, যখন ওটা ইয়ে না হয় তখন বলবে যে আমি স্ট্রাইকে যাব। এর মধ্যে যদি সরকার কোনো কিছু না করে তখন উনি রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন এবং লেবার এখানে তো রেজিস্ট্রার ট্রেড ইউনিয়ন আসতেছে অনেক পরে। আপনি জানেন এই আইন পাস করা হয়েছে আজ থেকে 1 বছর আগে, 2018 সালে, এবং কার্যকর করা হচ্ছে 2019 সালে মানে নভেম্বর থেকে। তাহলে এই আইন যখন প্রস্তাব পেয়েছে সংসদে এবং আলোচনা হয়েছে এবং আইন পাস হয়েছে, তখন কিন্তু 1 বছর আগে তারা কোনো ডিমান্ড দিয়ে রাস্তায় আসে নাই। যখন কার্যকরের কথা আসলো তখন তারা অঘোষিতভাবে কর্মসূচি দিয়ে। আমি আপনাকে ওই কথাটাই বলছি যে যত সময় নষ্ট হোক, যে সময়টা দিয়েছে সরকার, তখন তো বলেই নাই। এখনো যদি কিছু বলার থাকে তাহলে তাদেরকে প্রসেস করতে হবে। এটা হুট করে বন্ধ করে দেওয়া স্ট্রাইক, এটা হলে আপনার লেবার ল এবং ট্রেড রেজিস্ট্রেশনের যে আইন, তাতে তাদের ট্রেড লাইসেন্স মানে রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে। তো তাদের যেটা করা উচিত ছিল সেটা না করে যে এইভাবে হুট করে স্ট্রাইকে যাওয়া, এটা কোনো প্রকারের বিধিসম্মত নয়। এবং এখন কিন্তু জনাব শাহজাহান খান বলতেছে যে আমি হোম মিনিস্টারের সাথে আলাপের পরিপ্রেক্ষিতে পরে আমি কর্মসূচি জানাবো। তাহলে কি দেয়ার উইল বি এ নেগোসিয়েশন। আজাদ ভাই কাছে যেটা আজাদ তালুকদার, আপনি যেহেতু মানে একেবারে মানে দেশ এবং জাতির স্বার্থে আপনার কলম চলে, আপনি জানেন আমাদের শুদ্ধ অভিযানের প্রেক্ষিতে বাংলাদেশের অনেক মানুষ স্বস্তি এনেছিল মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকতা এবং শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে। আমরা যখন আলোচনা করতেছি ঢাকায়, কিন্তু তখন যুবলীগের সম্মেলন চলছে, যুবলীগকে ছাত্রলীগকে প্রাধান্যতা টার্গেট করে শুদ্ধ অভিযান চলেছিল
এখন মানে শুদ্ধ অভিযানটা চলমান থাকলেও কিন্তু জোরালো নয়। অন্যদিকে হলো চট্টগ্রামে আমাদের অসংখ্য বিশৃঙ্খলা ঘটেছে, তার মধ্যে হলো পাথারঘাটার মধ্যে নিরীহ 7 জন মানুষ মৃত্যুবরণ করছে একেবারে রাস্তার পথচারী সহ। এই বিস্ফোরণের বিষয়টা এখনও আমরা ক্লিয়ার হতে পারিনি, এবং যারা এখানে বিস্ফোরণের জন্য যারা দায়ী তাদের কোনো এখন পর্যন্ত আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়নি। এর মধ্যে হলো চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে একেবারে ইসলামপুর পর্যন্ত পিএসের দাম বৃদ্ধি। প্রতিটা বিষয় যদি আপনি একটু যদি আলোকপাত করেন। আপনি 3টে বিষয় বলেছেন, ধন্যবাদ কামাল সাহেব। প্রথমে হচ্ছে শুদ্ধ অভিযান। শুদ্ধ অভিযান নিয়ে যদি আমি বলি, আমাকে বলতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এসহ তিনি চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের যে সমস্যাগুলো চলছে, রাজনীতি বলুন, সমাজনীতি বলুন, অর্থনীতি বলুন, যে বিশৃঙ্খলা, নৈরাজ্য, সড়ক থেকে শুরু করে সব ক্ষেত্রে, সেটি কিন্তু একদিনে তৈরি হয়নি। স্বাধীনতার পর থেকেই দিনের পর দিন, বছরের পর বছর, বরং যেন অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছে। এই ধরনের একটা মানসিকতা আমাদের সমাজের অধিকাংশ মানুষের ক্ষেত্রে। রাজনীতি বলুন, যে যেখানে কাজ করছে, আমরা উপরে আমরা শুদ্ধ অভিযানের কথা বলি, সুন্দর চিন্তার কথা বলি, কিন্তু আমাদের ভেতরটা হচ্ছে কালোতে ভরা। তো এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষগুলোকে নিয়ে রাষ্ট্র চলছে, সমাজ নিয়ে রাষ্ট্র চলছে, সেখানে শুদ্ধ অভিযান একটি কঠিন ব্যাপার। যে কঠিন কাজটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন শুরু করেছেন। যে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনে তার অঙ্গীকারটা যদি আপনি দেখেন, ম্যানিফেস্টোটা যদি দেখেন, সেখানে তিনি প্রথম এবং প্রধান যে অঙ্গীকার করেছেন সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অভিযান। তিনি বলেছেন যে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান করে তিনি সফল হয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান করে সফল হয়েছেন, একইভাবে তিনি মাদকের বিরুদ্ধে অভিযান করে সফল হয়েছেন। এবং তিনি শুধু বলার জন্য বলেছেন ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি, আমি, দিদার ভাই, এখানে সামনে যারা আছে, প্রত্যেকেই আমরা কিন্তু এটার সত্যতা, আমরা যদি গভীরে যাই, এটার সত্যতা আমরা দেখতে পাই। আপনি দেখেছেন কিভাবে জঙ্গির যে উত্থান মাথাছড়া দিয়ে উঠেছিল, সেটি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার সেটি দমন করেছে, সেটির সুফল কিন্তু আমরা পাচ্ছি। এবং একেবারে জঙ্গি যে বিলুপ্ত হয়ে গেছে সেটি কিন্তু নয়, কিন্তু যেভাবে তারা তাদের বারবারন্ত হচ্ছিল সে জায়গায় কিন্তু তিনি আঘাত করেছে। আমি একটু আপনাকে থামাবো, একটা ছোট বিরতি। আবার আপনার কাছে আসতেছি, আমরা যেখানে আপনি জঙ্গির কথা বলেছেন। দর্শক, আপনারা দেখছিলেন সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ। একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি একটু আজাদ ভাইকে যে এই যে আমাদের জঙ্গি বিষয়ে যে কথাটা আপনি বলেছিলেন, হ্যাঁ, যেটি বলছিলাম যে জঙ্গিবাদ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃশ্যমান সফলতা আমরা দেখতে পাচ্ছি, সেটার সুফল আমরা পাচ্ছি, আগামীতেও পাবো। একেবারে যে বিলুপ্ত হয়ে গেছে ব্যাপারটি তা নয়, তবে যেভাবে শক্ত হাতে দমন করেছে এবং একটা সহনীয় পর্যায়ে রেখেছে, সেটি অনেক বড় ব্যাপার। এটা কেবল ওনার সাহস, শক্তি এবং দৃঢ়তার কারণে সেটি সম্ভব হয়েছে। একইভাবে যদি আমরা দেখি মাদকের, আজকে ঘরে ঘরে মাদকের অনুপ্রবেশ, সস্তায় একেবারে রাতারাতি বড়লোক হওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে ইয়াবা ব্যবসা করলে মোটামুটি 5-6 মাস, 1 বছর ব্যবসা করলে সে কোটিপতি, সে শত কোটি টাকার মালিক। এরকমও দেখেছি যে একসময় ঠেলা গাড়ি চালাতেন, তিনি এখন হালি শহরে 2-3টা বাড়ির মালিক, শুধু ইয়াবা ব্যবসা করে। তিনি প্রকারান্তরে তিনি লাভবান হচ্ছেন এই অবৈধ ব্যবসা করে, কিন্তু সমাজকে কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। তরুণ সমাজটা, উঠতি যুবকরা আজকে তারা ঘরে ঘরে ইয়াবা, তারা কলমের বদলে, তারা খাতার বদলে, বইয়ের বদলে তাদের হাতে ইয়াবা, তারা একটা মরণ নেশার ছোবলে। আলোচনা যদি আরেকটা তথ্য আনেন, আপনি জানেন খাতুনগঞ্জের মধ্যে আমাদের এই যে বর্তমান সংসদের হুইপ এবং শামসুল হক চৌধুরীর গুরদমের মধ্যে কিন্তু সবচেয়ে বড় ইয়াবার সালান কিন্তু আটক হয়েছিল বোরের ভিতরে করে। তাই সেই কিন্তু এটাও একটা বাংলাদেশের দৃষ্টান্তমূলক ইতিহাস হলো, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কোনো কার্যকর হয়নি। আমি সেই জায়গায় শুধু আপনি হুইপ কেন, সরকার দলীয় সংসদ সদস্য যাকে ইয়াবাবুদি বলে, তিনিও তো ইয়াবার যদি বলি যে বাংলাদেশে ইয়াবার বিস্তার, সেটা সবাই জানে, দিবালোকের মতো সত্য, তার হাত ধরে ইয়াবার বিস্তার হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে, সেটি অনেক ভালো দিক আছে। যেমন আমি যদি ইয়াবার বিরুদ্ধে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যদি নিতে পারেন প্রকাশ্যে, সেটি প্রকারান্তরে একজন ইয়াবা ব্যবসায়ী সংসদ সদস্যকে তিনি আইনের আওতায় এনে
তিনি অনেক কিন্তু লাভবান হবেন রাজনীতিতে এই বাংলাদেশে, অনেকের বাহবা পাবেন, সাধুবাদ পাবেন। কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি যে তাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার স্ত্রীকে সেখানে আনা হয়েছে কৌশলে। কিন্তু সেটি কেন একটু হয়েছে, কিন্তু তার প্রাপ্যটা আমার মনে হয় যে আরও বেশি ছিল, তার শাস্তির বিষয়টা আরও বেশি ছিল। সে জায়গায় যদি বলি যে উনি তো ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত, ইয়াবার অনুপ্রবেশ ঘটিয়েছেন। আর যিনি হুইপ সাহেবের কথা বললেন, হুইপ সাহেবের পেশা কিন্তু ইয়াবা ব্যবসা নন, সেটা আমরা সবাই জানি। কোনো কারণে কি কারণে তার গাড়িতে পেঁয়াজের আড়ালে আবরণে ইয়াবা এসছে, সেটি তিনি তার জ্ঞাতাসারে এসছে না তার অজ্ঞাতাসারে এসছে, নাকি তাকে ফাঁসানোর জন্য অন্য কেউ করেছে, সেটি কিন্তু তদন্তের বোর্ডের মধ্যে, সেটি কিন্তু তদন্তের দাবি রাখে। আমি সরাসরি গোডাউনে সেটি কিন্তু তদন্তের দাবি রাখে। আমি সরাসরি বলতে পারবো না যে এই ইয়াবা চালানোর সঙ্গে হুইপ সাহেব জড়িত, না আমরা সেটা বলছি না, কিন্তু সেটি বিশদ তদন্তের দাবি ছিল, ব্যাপার ছিল, সেটি হয়নি। সেটি হলে পরে ভালো হতো। আমার মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য আইন, শুধু আমার জন্য আইন, আপনার জন্য আইন নয়, সেই জায়গা থেকে অনেক আগে বেরিয়ে এসছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে শুধু একজন প্রধানমন্ত্রী। আচ্ছা, আমরা একটু যে আপনার জ্ঞাতা ফিরে আসি যে চট্টগ্রামে যে মানে এই যে একেবারে নিরীহ 7 জন মানুষ বিস্ফোরণের ঘটনায় মারা গেল এবং এখন পর্যন্ত কারো বিরুদ্ধে মামলা হলো না এবং দোষী কারা এটা এখন পর্যন্ত আমরা বাইর করতে পারি পাতারগাড়াতে একেবারে রাস্তার পথচারী স্কুলে যাচ্ছে বাচ্চা নিয়ে ওরা পর্যন্ত মারা গেল। না, এটা আপনার একটা তথ্যগত ভুল আছে। মামলা হয়েছে, একটা যেভাবে মামলা হওয়ার কথা সেই মামলাটি হয়েছে কোতোয়ালি থানায়, পরের দিনে মামলা হয়েছে। কিন্তু এটি হচ্ছে একটা দুঃখজনক ঘটনা। আমরা যখন আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে তখন আমরা নাড়াচাড়া দিয়ে উঠি, আমরা তখন সজাগ হই, তখন আমরা কান্নাকাটি করি, তখন আমি বলি যে এর দায় আছে, ওর দায় আছে, ও দায়ী, কিংবা তখন আমরা গিয়ে জনপ্রতি এক পরিবারে 1 লাখ টাকা দিই, কেউ 50,000 টাকা দিই। এই যে সংস্কৃতি, আমি মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কেন আমরা তার মৃত্যুর আগে, এই যে ট্র্যাজেডির আগে, পাথরঘাটা ট্র্যাজেডির আগে আমাদের সচেতনতা তৈরি হয়নি? রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীকে কি সেই জিনিসটাই দেখতে হবে? তিনি তো রাষ্ট্রীয় অর্গানগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, তাদের দায়িত্ব কর্ম নির্ধারণ করে দিয়েছেন। আমি যদি এখানে দায়ী বলতে, এখানে সিডিএর প্রধান পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান তিনি বলেছেন বিল্ডিং কোড মানা হয়নি, নকশার বাইরে গিয়ে ভবনটা করা হয়েছে। তাহলে সেটি একটা দুর্ঘটনার পরে কেন কথা বলবেন? বিল্ডিং কোড মানা হয়নি সেটা দেখার দায়িত্ব তাদের ছিল, তারা দেখেনি বিদায় আজকে ঘটনা হয়েছে, তারাও দায়ী। একইভাবে এখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, আজকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, আমি একটু শেষ করি, বাঘরাবাদ গ্যাস হিসেবে এখনও চিনে, তারা শুধু তাদের ব্র্যান্ডিংটাকেও তারা ঠিকমতো করতে পারেনি। এখনও বলে যে মানুষ কথা প্রসঙ্গে ও বাঘরাবাদ গ্যাস, বেসিক্যালি সেটি হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, আজকে 5 বছর সেটির পথ চলা, কিন্তু তারা তাদের ব্র্যান্ডিংটা শুধু করতে পারেনি। তারা কি করছে এখানে গ্যাসের ব্যাপারটা, গ্যাস নিয়ে সেখানে সে গ্যাসের যে তারা বলছে যে না ওখানে রাইজার ছিল, সেখানে আমাদের কোনো দায় নেই, সেফটি ট্যাঙ্কে জমেছে, এইসব বলে তো দায় এড়ানো যায় না। দায়টা এড়ানো যাবে কেন? এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্রের মানুষগুলো আমার, আমরা নির্দোষ। এই যে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আরেকটা বিষয় যে এখানে আপনার গ্যাস শুধু এই ঘরে, এটা তো একটা দুর্ঘটনা, কিন্তু আজকে ঘরে ঘরে আপনি দেখুন অধিকাংশ ঘরে আবাসন গ্যাস বন্ধ থাকার ফলে যেটি হয়েছে যে বাইরের যে তরল গ্যাসগুলো আমরা ভর্তি করে বোতলজাত করে, বোতল ভর্তি করে আমরা ঘরে ব্যবহার করছি। যে কোনো সময় সতর্কতাবশত এই যদি বোতলজাত গ্যাস ঘরে বিস্ফোরণ হয় তাহলে পুরো ঘরের কেউ থাকবে না। আজকে সেই ব্যবসাটি কেন হচ্ছে? এই ব্যবসা কারা চলতে দিচ্ছে? আবাসন বাংলাদেশে গ্যাসের অভাব নাই, আজকে লিকুইড তরল গ্যাস হচ্ছে, তারপর গ্যাসের কোনো যথেষ্ট চাহিদা গ্যাসের উৎপাদন আছে বেশি, কিন্তু গ্যাসগুলো আমি কার জন্য রেখে দিচ্ছি? বাইরে এই কারা ব্যবসায়ী সিন্ডিকেট করে ব্যবসাগুলো করছে, বোতলজাত করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, মানুষের মৃত্যুকে নিশ্চিত করছে। আমার মনে হয় যে শুধু এটা নয়, পাথরঘাটা ট্রাজেডি নয়, আরো বড় ট্রাজেডি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি একটু দিতে যেহেতু আপনি জানেন এই যে আমাদের দেশে কিন্তু পেঁয়াজ সংকটের পাশাপাশি গুজব ছড়াচ্ছে আমরা লবণ সংকট, এবং চট্টগ্রামের আমরা যদি খাতুনগঞ্জকে যদি প্রাধান্যতা দিই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজকে না উনি একাধিকবার বলেছেন আমার বাসায় পেঁয়াজ খাচ্ছি না, পেঁয়াজ কোনো মৌলিক খাদ্য না। আমরা যদি বাজার থেকে পেঁয়াজ ক্রয় বন্ধ করে দিই, মানে 10 দিন যদি আমরা পেঁয়াজ না কিনি, পেঁয়াজ সংকট বলবো না, পেঁয়াজ কিন্তু আছে বাজারে, অর্থাৎ মূল্যবৃদ্ধি, আপনি মূল্য বেশি দিয়ে পেঁয়াজ পাচ্ছেন, যদি না পাওয়া যেত তাহলে সংকট বলতাম। তাহলে এই কৃত্রিম সংকট এবং মূল্যবৃদ্ধির আমরা কাকে দায়ী করতে পারি? আমি আপনার এই প্রশ্নে আসছি, আমার পুরানো প্রশ্নটা একটু অসম্পূর্ণ হয়ে গেছে, আমি একটু কাইন্ডলি সবার জ্ঞাতার্থে দেশের
মানুষের জ্ঞাতার্থে বলবো যে আমাদের যে ড্রাইভার যারা আছে তারা আমাদের ছেলে, আমাদের সন্তান যারা প্রফেশনাল, তারা শুধু তারা তো না, আমি যে গাড়ি ড্রাইভ করি, আমার বৈধ লাইসেন্স আছে, আমি যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে তো একই আইন আমার জন্য প্রযোজ্য। তো সুতরাং আমি তাদেরকে বলবো যে আইনটা একদিন মনে হয় চালু হয়েছিল, 1 নভেম্বর আমি ঢাকা যাচ্ছিলাম, তো একটা টক শোতে দেখলাম যে টাইগার পাসের ওখানে এত সুন্দরভাবে গাড়ি দাঁড়াইছে, পুলিশ সরার পরে ইয়ে হয়েছিল। এখন গত 10 দিন আগে আমি নিউজিল্যান্ড থেকে ঘুরে আসলাম, 7 দিন ছিলাম, ওই একটা অ্যাক্সিডেন্টের কথা সেখানে কোনো পত্র পত্রিকা বা কিছু শুনি না। কেন? ওরা খুব সিরিয়াসলি কশাস ভাবে মানে সাবধানতা মেনটেন করে গাড়ি চালাচ্ছে, আর আমাদের ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালাচ্ছে। আমি বলবো এই একটা ট্রিপ বাড়ানোর জন্য কিছু টাকা মালিকের এর জন্য এটা করতে গিয়ে গতকালকে যে 9টি প্রাণ চলে গেল, এটা যদি আমার মনে হয় আইনটা বলবৎ যদি থাকতো এটা হতো না। যখন বলছে না মানে জুন পর্যন্ত এটাকে রিল্যাক্স বলার পরে এটা হলো, তাহলে এই হওয়াতে ড্রাইভার যে গাড়িটা চালায় এই গাড়িটা রিপেয়ার করার জন্য তো 1 মাস সময় লাগবে, সে যেখানে বেকার, তার মালিক টাকা পাবে না। তাই ওই জন্য এই আইনটা মেনে যদি প্রতিটি ড্রাইভার সুন্দরভাবে মানে আইন মেনে কম স্পিডে, আমার অত ওভার গাড়ি, আমি নিজেও ড্রাইভার, গাড়ি অনেক সময় আমরা দূর পাল্লায় এমনভাবে চালাই যে কন্ট্রোল করার বাইরে থাকে। তো ওই জন্য বলবো সরকার যে আইন বেঁধে দিছে এইভাবে যদি করি তাহলে আজকে এই শুধু ড্রাইভার চিন্তা করলে তো হবে না। আপনার কাছে আবার আসছে দর্শক, একটা ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম সাথে থাকার জন্য। দিদার ভাই, যে এবারে আপনি যে কথাটা বলছিলাম, ডিএমপির কমিশনারের একটা স্টেটমেন্ট আমরা নিশ্চয়ই পরিচয় পত্রিকায়, হ্যাঁ, উনি বলছেন কি যে আমরা তো ড্রাইভারের যেটা করছি, বাচ্চারা যখন আবার রাস্তায় নামবে পিঠের চামড়া কারো থাকবে না, এই যে কথাটা বলছে, তাহলে আমরা এই মুহূর্তে কিন্তু ওদের যে আন্দোলন, ওদের আন্দোলনটা চিন্তা করা দরকার। আর এখানে কিন্তু একটা ঘৃণিত একটা জিনিস, আমাদের দেশের বিরোধী দল ওই সময় ওদের আন্দোলনের সাথে ঢুকে চাইছিল যে সরকার পতনের একটা ব্যবস্থা করে, এটাকে ফুল প্লেজের সাপোর্ট দিয়েছিল। এখন যখন ড্রাইভাররা আন্দোলন করতেছে, বলতেছে না এটা আরো সময় দেওয়া উচিত ছিল। আমাদের যদি দেশে বিরোধী দলটা যদি একটু কনস্ট্রাকটিভ হতো, আমার মনে হয় এগুলো অনেকটা বেটার হতো। আপনার পিএজের ব্যাপারে আমি বলি, আপনার এই স্বাধীনতার পরে বেশ কিছু বিষয়ে আমি সাক্ষী, আমাদের ব্যবসায়ীরা কিছু কালোবাজারি মজুদদার মানে আছে যারা টেকনিক্যালি বাজারে শর্টফল ফেলায়। ক্ষেত থেকে যখন পেঁয়াজ আসে তখন কিন্তু আমরা বাজারে গিয়ে মানে 1 কেজির প্রয়োজন আধা কেজি কিনি, যেহেতু কালকেও পেঁয়াজ পাবো। যখন আমদানি করে বাংলাদেশের পেঁয়াজ আনতে হয় তখন আমরা পেঁয়াজ সংকট হওয়ার আশঙ্কা দেখে আমরা 1 কেজির পরিবর্তে 5 কেজি কিনি। তাহলে আমরা সাধারণ মানুষ যারা, সরকার কি শুধু প্রতিটা মানুষকে বোঝানো থাকবে? আমরা সচেতন হতে পারি না? আমাদের পেঁয়াজ যখন সংকট হয়েছে, পেঁয়াজ যখন কৃত্রিম সংকট করতেছে, আমরা যদি 10 দিন পেঁয়াজ না কিনলে পচনশীল জিনিস এবং ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করার জন্য ঘরে ঘরে চলে আসতো। আমার ভাই আদার তালুকদারের সাথে সুর মেলে একটা কথা বলতে চাই, প্রিকশনারি মেজার গ্যাস লাইনে যখন আজকে জিনিসটা হয়েছে, গ্যাস লাইন দিয়ে আমি বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে ওয়ার্ল্ডে কিন্তু অনেক অবস্থান, কিন্তু মানুষ হিসেবে, বাঙালি হিসেবে আমাদের সেই অবস্থানটা করে নিতে হবে। আপনি যে সড়কের আইন বলতেছি, এটা প্রয়োগের উপরে অনেক কিছু নির্ভর করবে। প্রয়োগ করতে গেলে ট্রাফিক ডিপার্টমেন্টকে যেভাবে সৎ হইতে হবে, আদার ডিপার্টমেন্ট সবাইকে এই যে আমরা তো এর আগে অনেক কথা বলেছি, এর মধ্যে কিন্তু ভাইটাল একটা আমাদের পয়েন্ট রয়ে গেছে, সেটা হলো দুর্নীতি। পাশাপাশি আপনার কাছে আরেকটা জিনিস আমি আপনার মাধ্যমে বলব, এই যে আমাদের দেশে এই যে পরিবহন সেক্টরে গাড়ির হেল্পার এবং কন্ডাক্টর, অসংখ্য গাড়ির হেল্পার এবং কন্ডাক্টর রয়েছে। যদি একটা গাড়িতে ড্রাইভার থাকে একজন, তার সাথে কিন্তু হেল্পার এবং কন্ডাক্টর থাকে 2 জন। এখানের মধ্যে শতকরা 80% কিন্তু স্বশিক্ষিত বা অশিক্ষিত, তারা মানে তাদের কোনো স্কুল সার্টিফিকেট নেই, একাডেমিক কোনো সার্টিফিকেট নেই। এবারের আইনের মধ্যে কিন্তু বাধ্য করে দিয়েছে, যেহেতু তাদের সার্টিফিকেট ছাড়া তারা লাইসেন্স পাবে না। একটা ড্রাইভারের সাথে একজন কন্ডাক্টর, একটা অ্যাসিস্ট্যান্ট, তার অপেক্ষা আছে ভবিষ্যতে সে ড্রাইভিং করবে, তার লাইসেন্স পাবে। এখন এই আইনের কারণে
যদি এই মানে তাদের কিন্তু দক্ষতা, আমরা দীর্ঘদিন তারা গাড়িতে আছে, তাদেরকে কিন্তু দক্ষ ড্রাইভার পাবো, কিন্তু অশিক্ষিত, এবং অশিক্ষিতর কারণে তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাবে না। তাহলে সেক্ষেত্রে করণীয় কি, এবং দুর্নীতির ক্ষেত্রে যদি আপনার কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা থাকে? আমি যেটি বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করে সেই অনুযায়ী কিন্তু তিনি কাজও করছেন। আমরা দেখেছি যে তিনি প্রথম শুদ্ধ অভিযান তার দলের মাঝে শুরু করেছেন। দলীয় পদ পদবি ব্যবহার করে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যারা একসময় পিয়ন ছিল, পিয়ন থেকে শুধু পার্টি অফিসে, যুবলীগের অফিসে চাকরি করার ফলে, কম্পিউটার অপারেটর হওয়ার ফলে সে 7টি বিল্ডিংয়ের মালিক, সে সমস্ত মানুষের বিরুদ্ধে অভিযান তিনি শুরু করেছেন। এটা শুধু বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী বঙ্গবন্ধুর রক্ত তার শরীরে প্রবহমান বলেই বঙ্গবন্ধু কন্যা এবং রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এবং একটা ধীরচেতা সৎ সাহসী মানসিকতা আছে বলেই এটি কেবল সম্ভব হয়েছে। এটা আমি মনে করি বাংলাদেশের যত অর্জন, যত উন্নয়ন, সমস্ত কিছু ম্লান করে দিচ্ছে এই বিশুদ্ধ রাজনীতি এবং দুর্নীতি। সেটির মূলে তিনি আঘাত শুরু করেছেন। তিনি দল বিচার করছেন না, কে কোন দলের, তার আত্মীয় কে অনাত্মীয়, সেসব তিনি বিচার করছেন না। আমরা দেখেছি যে তার দলের, যেমন তিনি দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, একইভাবে তার পরিবারের দূর সম্পর্কের আত্মীয় যারা ক্ষমতার একেবারে শীর্ষস্থানে ছিলেন তাদের বিরুদ্ধেও কিন্তু তিনি ব্যবস্থা নিচ্ছেন। এটি অবশ্য আশাব্যঞ্জক, ইতিবাচক একটা ব্যাপার। বাংলাদেশে অনেক এগিয়েছে বাংলাদেশ। এখন যদি আমরা দুর্নীতিটা যদি একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, আমি বলবো না যে দুর্নীতি একেবারে জিরোতে নিয়ে আসে, সেটি সম্ভব নয়। সহনীয় পর্যায়ে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে এই বাংলাদেশকে আর কেউ রুখতে পারবে না। আর আপনি যেটি বলেছেন যে গাড়ির যে লাইসেন্সের বিষয়টা, সেটি আমার অভিজ্ঞতা খুবই তিক্ত। আমি পেশাগত কারণ আমার ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সব 22টি দেশে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যখন বিদেশের সাথে বাংলাদেশের সড়ক ব্যবস্থা, সড়ক পরিবহন আমি যদি কম্পেয়ার করি, আমি খুব আহত হই। শুধু আহত না, আমি খুবই আহত হই। সেটি হচ্ছে যে বাংলাদেশের সড়কে যে নৈরাজ্য পৃথিবীর কোথাও নাই। যে বিশ্বের সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে আমি মনে করি যে ড্রাইভিং। কারণ তার হাতে তার জীবন যেমন জড়িত, একইভাবে তার পেছনে যারা বসে আছে তাদের জীবনও জড়িত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু কিছুদিন আমি হেল্পার করে কিছু আইডিয়া নিয়ে আমি এসে ড্রাইভিং করছি, আমি জীবনের মৃত্যুকে হাতে নিয়ে আমি চলছি। এটা আর চলতে দেওয়া যায় না। এক্ষেত্রে আমি মনে করি যে যেটি সবচেয়ে কঠিন কাজ, সেটি মনে হচ্ছে আমাদের দেশের সহজ কাজ। কার কোনো কাজ নেই, কোথাও চাকরি পাচ্ছে না। একটা ছেলে এসে সে বলে যে আমি ড্রাইভার। আজকে আমি একটা ড্রাইভার নিয়ে এসেছি, আমি অবাক হয়েছি। সে নাকি 3 বছর গাড়ি চালিয়েছে, কিন্তু আমার কাছে সে ব্যাক গিয়ার দিয়ে পেছনে সে গাড়ি ঘোরাতে পারছে না এবং কতজনকে লাগিয়ে দিতে চাচ্ছে। কিন্তু এটা কেন এত সহজ মনে করবে? এটা কঠিন কাজটাকে কেন সহজ মনে করবে? আমি মনে করি যে এটা অনেক বেশি দেরি হয়ে গেছে। এখনই বাংলাদেশের সড়ক পরিবহনে রাস্তায় যে নৈরাজ্য চলছে, সেটা একটু যদি ইনফরমেশন আকারে বলেন, মেসেজ আকারে। সেটার মূলে যদি বাংলাদেশের সড়কে যে নৈরাজ্য চলছে, সড়ক ব্যবস্থায়, পরিবহনে, সেটার মূলে অবশ্যই কুঠারাঘাত করতে হবে। সেটা অনেক দেরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, যে পন্থায় তিনি সড়ক পরিবহন আইন করেছেন সেটা অবশ্যই ইমপ্লিমেন্ট হওয়া উচিত। সে নিয়ম, সে আইন যে ফুলফিল করতে পারবে, যে ধারণ করতে পারবে, আমরাই তাকে ড্রাইভার হিসেবে চাই। এর বাইরে আমরা নয়। আমরা আমাদের জীবন নিয়ে, আমাদের ধন সম্পদ নিয়ে, আমরা কাউকে তার জীবন নিয়ে যে গাড়ি চালাচ্ছে তার জীবনে অনেকগুলো চিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি স্বাগত জানাই। যে একেবারে শেষ পর্যায়ে দিদার ভাই, যদি আপনার আজকের আলোচনা থেকে কোনো মেসেজ থাকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বা সরকারের উদ্দেশ্যে। দুর্নীতি যেটা কথা বলছেন, দুর্নীতি কিন্তু সব দিক থেকে তদন্ত করে কিছু কিছু আগে আসছে। যেমন আমার সাথে যার টাসেল হয়েছে হুইপ শামসুল চৌধুরী, আজকে সকালে একজন আমাকে জানতে চাইলে ভাই খবর কি, তারপরে এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়। কিন্তু উনি তো স্টেডিয়ামে বসে যা শুনলাম বলছেন যে দুদক যেটা করছে কোনো চিঠি আসলে দেয় না বিদেশে যাওয়ার ব্যাপারে। আর তাছাড়া আমি একটা বদির মতো একটা ক্লিন সার্টিফিকেট নিচ্ছি, দুদক দিয়ে তদন্ত করে নাকি একটা ক্লিন সার্টিফিকেট নিচ্ছে। এখন এই যদি ধরেন স্পেসিফিক যেগুলো ঘটনা এর মধ্যে উদ্ঘাটিত হয়েছে, এটা যদি ওর কথা যদি সত্য হয়, তাহলে তো মানুষ আর এটার করে আস্থা রাখতে পারবে না। তো জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত, এখন যে দুদকের যিনি চেয়ারম্যান, ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি, উনি পারচেজেবল আইটেম না। তা আমি বলবো যে অন্তত আইনটা তার মানে 100% প্রত্যেকের ব্যাপারে শামসুল চৌধুরী সহ যদি কেউ ইনভেস্টমেন্ট থাকে, তাদের বিরুদ্ধে কোনো অবস্থাতে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয়। যদি তারা আসলে জড়িত থাকে, এটা অবশ্যই করতে হবে। আর একটা কথা আমি আইন দিয়ে যে কথাটা আমি প্রথমে যেটা বলছিলাম, যে কোনো কিছু হলে স্ট্রাইকের একটা নোটিশ দিতে হবে। আমাদের ক্রিকেটার যে আমাদের দেশে আজকে আমরা গর্ব করি,
সেই ক্রিকেটাররাও কিন্তু আজকে এমন একটা কাজ করলো, হঠাৎ মানে কোনো নোটিশ না দিয়ে বন্ধ এটাতে আমি যে কথাটা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আওলাদ রসুল, উনি কিন্তু আগের প্রধানমন্ত্রীর কাছে ফাইল নিয়ে বসে থাকতে হতো, উনি জিজ্ঞেস করে পাপড় কি তোমার দরকার আছে, এবং উনি নিজে গিয়ে স্টেডিয়ামে মানে উৎসাহিত করে। ওনার মতো একটা প্রধানমন্ত্রী মমতা মার মনে আঘাত দেওয়াটা আমাদের ক্রিকেটারদের একেবারে শেষ পর্যায়ে মানে আমাদের আরো দিন আপনার কাছ থেকে শুনবো। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দুজনের কথা শুনেছেন, একজন রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠক, এবং ওনার কিন্তু আর একটা পরিচয় রয়েছে, বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণা পত্র কিন্তু উনি যে বহন করেছিলেন, এবং ফৌজদারহাট এই যে আমাদের TNT-র যে টাওয়ার রয়েছে এবং ওই কেন্দ্র থেকে তিনি বহন করেছিলেন, এবং তিনি দীর্ঘ বছর যেহেতু আমাদের জাতির জনকের সুযোগ্য সন্তান শেখ কামালের প্রতিষ্ঠিত আবাহনীর ক্লাবকে তিনি ধরে রেখেছেন, বিশেষ করে চট্টগ্রামের প্রতিষ্ঠার ক্ষেত্রে। মানে উনি আজকে যেসব আলোচনা করেছেন, বিশেষ করে দুর্নীতি এবং খেলার ক্ষেত্রে, অন্যান্য সব ক্ষেত্রে, বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে উনি খুব সুন্দর কথা বলেছেন। অন্যদিকে আমাদের সাংবাদিক আজাদ তালুকদার, তিনি লেখনীর মাধ্যমে যেমন জানান দিয়ে থাকেন, তিনি আবার আলোচনার মাধ্যমে প্রমাণ করেছেন, এবং চট্টগ্রাম তথা বাংলাদেশের যে দুর্নীতি এবং এই যে আমাদের মাদক জঙ্গির বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শুদ্ধ অভিযান, বিশেষ করে তার দল থেকে, তার ঘর থেকে যে অভিযান, সেটাকে তিনি স্বাগত জানিয়েছেন। পাশাপাশি যে আমাদের যে বিভিন্ন সংকটের কথা বলেছেন, এবং এই যে সড়ক আইনের কথা বলেছেন, সড়ক আইনের মধ্যে যে অপ্রাপ্তবয়স্ক এবং অনভিজ্ঞ ড্রাইভারদের হাতে যেন লাইসেন্স দেওয়া না হয়, এবং সাধারণ মানুষ যেন এগিয়ে আসে এই আইনকে কার্যকর করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আমি মনে করি আমাদের দেশ এবং জাতির স্বার্থে আমরা যে সরকার যে সিদ্ধান্ত নেবে, যে আইন প্রণয়ন করবে, আইনকে স্বাগত জানানো আমাদের কর্তব্য, আইন মান্য করা আমাদের কর্তব্য। আমরা এই সংস্কৃতি থেকে বাইরে আসতে হবে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং স্বাধীনতার সপক্ষের সরকারের স্বার্থে আমাদের কাজ করতে হবে। আমরা যে অবস্থানে থাকি না কেন, যেখানে যে কাজ করি না কেন, কিন্তু এই কাজগুলোকে আমাদের স্বাগত জানাতে হবে। ওনাদের কাছ থেকে আরও কিছু শোনার থাকলেও সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন।